ডোনাল্ড ট্রাম্প এখন আর স্বস্তিতে নেই, কারণ কংগ্রেসে আসছে যুদ্ধের বিরুদ্ধে প্রস্তাব এবং সেই প্রস্তাব শিগগিরই তোলা হতে পারে। তাহলে কি হবে? তাহলে ডোনাল্ড ট্রাম্প কি ইরানের বিরুদ্ধে হামলা চালাতে পারবেন না? আর যদি হামলা চালান তাহলে ইরান কিভাবে জবাব দেবে? ইরান নাকি বলছে তারা ভিন্নভাবে যুদ্ধ করবে। কি সেই ভিন্নতা? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে রয়েছে আমি সিরাজুল ইসলাম। এতক্ষণ যে পয়েন্টগুলো আপনাদের সামনে উল্লেখ করলাম, এগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। আশা করি সঙ্গেই থাকবেন। আর ভিডিও ভালো লাগলে আগেই বলে রাখি, সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, ডোনাল্ড ট্রাম্প সত্যি আর স্বস্তিতে নেই। অনেকগুলো ঘটনা ঘটেছে এর ভেতরে। একটা ঘটনা হচ্ছে, মার্কিন কংগ্রেসে যুদ্ধের বিরুদ্ধে প্রস্তাব আনার চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে দুইজন সিনেটর, একজন রিপাবলিকান দলের, একজন ডেমোক্র্যাট দলের, তারা জানিয়েছেন গত মাসেই তারা তাদের প্রস্তাব জমা দিয়েছেন। এই দুইজন সিনেটর হচ্ছেন র্যান্ড পল এবং টিম কেইন। রিপাবলিকান দলের সিনেটর হচ্ছেন র্যান্ড পল আর টিম কেইন হচ্ছেন ডেমোক্র্যাট দলের। এদিকে কংগ্রেসের নিম্নকক্ষ অর্থাৎ মূল যে জায়গা, প্রতিনিধি পরিষদ, হাউস অব রিপ্রেজেন্টেটিভ, এখানে দুইজন সদস্য অর্থাৎ প্রতিনিধি পরিষদের সদস্য, তারাও জানিয়েছেন তারা চলতি সপ্তাহে হাউস অব রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ প্রতিনিধি পরিষদে প্রস্তাব উত্থাপন করবেন। এই প্রস্তাব উত্থাপন করবেন রিপাবলিকান দলের টমাস ম্যাসি এবং ডেমোক্র্যাট দলের রো খান্না। এই দুইজন হাউস অব রিপ্রেজেন্টেটিভে তাদের প্রস্তাব উত্থাপন করবেন। এই যে দুই রকম প্রস্তাব তোলার চেষ্টা করা হচ্ছে, এই দুই প্রস্তাবেই বলা হচ্ছে যে প্রেসিডেন্ট চাইলেই যাতে কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে না পারেন, সেই জন্য এই প্রস্তাব আনা হচ্ছে। তাহলে কি হবে? তাহলে তাদের প্রত্যাশা হচ্ছে যে কংগ্রেস যুদ্ধের অনুমোদন দেবে, অর্থাৎ কংগ্রেসের অর্ডার ছাড়া, কংগ্রেসের অনুমোদন ছাড়া, কংগ্রেসের অনুমতি ছাড়া কোনো প্রেসিডেন্ট কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন না। তার মানে প্রেসিডেন্ট স্বৈরতান্ত্রিক হয়ে নিজের ইচ্ছায় রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে অথবা ব্যক্তিগত স্বার্থে দেশের বাহিনীকে কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধে কাজে লাগাতে পারবেন না, যুদ্ধ শুরু করতে পারবেন না। এটা হচ্ছে মূল প্রস্তাব। এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রস্তাব পাশের সম্ভাবনা আছে কিনা। এর আগে আমেরিকার ইতিহাসে অনেকবারই এইরকম প্রস্তাব উত্থাপন করা হয়েছে। বিশেষ করে 1990-91 সালের দিকে ইরাকের বিরুদ্ধে যে উপসাগরীয় যুদ্ধ চালিয়েছিল, এই যুদ্ধের পরে বেশ কয়েকবার এরকম প্রস্তাব তোলা হয়েছে, কিন্তু বেসিক্যালি পাস হয়নি। কিন্তু এবার কি হবে সেটা একটা দেখার বিষয়। তবে এবার যেহেতু দুই দল থেকেই, শুধু এক দল না, এই মুহূর্তে যেহেতু কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠ সমর্থন রয়েছে রিপাবলিকান দলের, সে কারণে হয়তো প্রস্তাব তুললে বিরোধিতার মুখে বাদ হয়ে যেত। কিন্তু যেহেতু দুই দল থেকে আনা হচ্ছে, অর্থাৎ রিপাবলিকান দলের সিনেটর আছে, ডেমোক্র্যাট দলের সিনেটর আছে, আবার রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের হাউস অব রিপ্রেজেন্টেটিভের মেম্বার আছে। তার মানে দুই দল থেকেই দুই জায়গায় এই প্রস্তাব উত্থাপন করা হবে। তাহলে প্রস্তাব পাশের সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। যদি প্রস্তাব পাশ না হয় তাহলে কিছু করার নেই, কিন্তু এই প্রস্তাব আনার মানেই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সামনে একটা বড় রকমের বাধা সৃষ্টি করা এবং ডোনাল্ড ট্রাম্পকে একটা মানসিকভাবে আঘাত করা। এই প্রস্তাব উত্থাপন করার আগে পরে অনেকটা সময় জুড়ে আমেরিকার রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা, যুদ্ধের বৈধতা, যুদ্ধ করা উচিত হচ্ছে কি হচ্ছে না, যুদ্ধ করা ডোনাল্ড ট্রাম্পের এই মুহূর্তে রাজনৈতিক সিদ্ধান্ত নাকি ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার ব্যাপার, নাকি ইসরায়েলের স্বার্থ দেখা হচ্ছে, নাকি আমেরিকার স্বার্থ দেখা হচ্ছে, নাকি আমেরিকার জনগণের স্বার্থ দেখা হচ্ছে না, এ সমস্ত নিয়ে নানান রকমের আলাপ আলোচনা চলবে। সবচেয়ে বড় যে উদ্বেগের ব্যাপারটা সেটা হচ্ছে যে মার্কিন জনগণের ট্যাক্সের পয়সায় তো সেনাবাহিনীর বেতন হয়, সেনাবাহিনীর যত খরচ খরচা সমস্ত সবকিছু হয়, এমনকি প্রেসিডেন্টের যে বেতন হয় সেটাও তো মার্কিন জনগণের ট্যাক্সের পয়সা থেকে। এবং আপনারা শুনলে হয়তো অবাক হবেন, হয়তো অনেকে জানেন, আবার কেউ নাও জানতে পারেন। আমি জানিয়ে রাখি যে আমেরিকায় কিন্তু প্রচুর পরিমাণে ট্যাক্স দিতে হয়, প্রচুর পরিমাণে ট্যাক্স দিতে হয়। 2-1 পয়সা না, 2-1 পয়সা না, ব্যাপক পরিমাণে ট্যাক্স দিতে হয়। টাকা যেমন মানুষ ইনকাম করে বেতন পায়, তেমনি প্রচুর পরিমাণে টাকা
ট্যাক্স দেওয়া লাগে। ইউরোপের যে কোনো দেশের চেয়ে আমেরিকায় ট্যাক্সের পরিমাণ অনেক বেশি। আর ডোনাল্ড ট্রাম্পের সময় তো সেটা বলার অপেক্ষা রাখে না। আন্তর্জাতিক অঙ্গনে যেমন ট্যাক্স আরোপ করে, তেমনি দেশের ভেতরেও ট্যাক্সের পরিমাণটা বেড়ে যায়। কারণ আলটিমেটলি আপনার যখন আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের উপর ট্যাক্স আরোপ করে, ট্যারিফ আরোপ করে, শুল্ক আরোপ করে, তখন অন্য দেশও তো মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ করে, তখন কিন্তু আলটিমেটলি জনগণের ট্যাক্স দেওয়ার মাত্রাটা বেড়ে যায়। সেক্ষেত্রে এই ট্যাক্সের পয়সায় ডোনাল্ড ট্রাম্প যা খুশি তাই করবেন, এটা নিয়ে জনগণ কিন্তু প্রতিবাদ তুলবে, এবং প্রতিবাদ অলরেডি হচ্ছে। আমারই এক বন্ধু ফ্লোরিডাতে থাকে, তার ছেলে একজন মার্কিন নৌবাহিনীতে জব করে, সিভিলিয়ান ইঞ্জিনিয়ার, বেসামরিক ইঞ্জিনিয়ার হিসেবে পেন্টাগনে জব করে। তো আমার সেই বন্ধু বলল, সম্ভাব্য এই যুদ্ধকে, ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, এই যুদ্ধের বিরুদ্ধে কিন্তু এরই মধ্যে আমেরিকায় ব্যাপক জনমত তৈরি হয়েছে। জনগণ এর প্রতিবাদ করছে, নানা রকমের বিরোধিতা করছে, এবং সবাই এই কথাই বলছেন যে ডোনাল্ড ট্রাম্প তাদের ট্যাক্সের পয়সায় যা খুশি তাই করতে পারেন না। এই যুদ্ধটা ইরানের সাথে যে যুদ্ধটা, সেই যুদ্ধটা ডোনাল্ড ট্রাম্প আসলে অনৈতিকভাবে, অন্যায়ভাবে করছেন। কারণ যা কিছু ঘটছে ইরানের অভ্যন্তরীণ ব্যাপার, সেটা নিয়ে বড়জোর জাতিসংঘে আলাপ আলোচনা করা যেতে পারে, কিন্তু আমেরিকা সরাসরি যুদ্ধ করতে পারে না এবং সরকার চেঞ্জ করতে পারে না। একটা সরকার চেঞ্জের যে কথা বলছে তা করতে পারে না। বরং যা করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প, সেটা শুধুমাত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উস্কানিতে, পরামর্শে। সেই জায়গায় মার্কিন জনগণের, বিশেষ করে সাধারণ ভোটারদের ব্যাপক বিরোধিতা রয়েছে। এই অবস্থায় যখন মার্কিন কংগ্রেসে নিম্ন কক্ষ অর্থাৎ প্রতিনিধি পরিষদ এবং উচ্চ কক্ষ সিনেটে যখন এর বিরুদ্ধে প্রস্তাব আনা হবে, তখন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কিন্তু একটা শক্ত প্রতিবাদ করা হলো বলে মনে করা হচ্ছে। এ পাশে আর একটা মজার খবর আমি আপনাদেরকে দিই। আমেরিকার সাবেক এবং বর্তমান 38 জন জেনারেল, 4 স্টার জেনারেল, নট মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, সব সরাসরি জেনারেল, 38 জন সাবেক এবং বর্তমান জেনারেল, তারা ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিকল্পনার বিরোধিতা করেছেন এবং অনেক ব্যাপারে কথা বলেছেন। তারা সরাসরি যুদ্ধের বিরুদ্ধে কথা না বললেও যা বলেছেন তা মূলত ওইভাবেই যায়। তারা বলেছেন যে কোনো মতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ইচ্ছা মতো বা রাজনৈতিক উদ্দেশ্যে সামরিক বাহিনীকে ব্যবহার করতে পারে না, এবং এই ব্যাপারে তারা প্রকাশ্য একটা চিঠি দিয়েছেন, এবং সেই চিঠিতে 38 জন বর্তমান এবং সাবেক জেনারেল সই করেছেন। এই চিঠি প্রকাশ করা হয়েছে ওয়াশিংটনের ন্যাশনাল প্রেস ক্লাবে। একদম ব্যাপারটা কিন্তু ফেলনা না, হালকা না। তার মানে দাঁড়াচ্ছে, এই যে এক্স এবং প্রেজেন্ট জেনারেল, 38 জন জেনারেল, তারা যে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার। তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকালকেও বলেছেন, আপনারা সবাই জানেন যে তিনি 10 থেকে 15 দিনের একটা সময় দিয়েছেন ইরানকে, এবং বলেছেন যে এর ভেতরে চুক্তিতে না আসলে হামলা অনিবার্য, মারাত্মক পরিণতি বরণ করতে হবে। ইরান কি বলছে এর বিরুদ্ধে? ইরানের জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি, তিনি বলেছেন যে আমেরিকা যদি যুদ্ধ শুরু করে তাহলে সেটা হবে অন্যায়, এবং এর বিরুদ্ধে ইরান একেবারে মরণপণ লড়াই করবে, ভিন্নভাবে যুদ্ধ করবে। এই ভিন্নভাবে যুদ্ধের মানে হচ্ছে যে মরণপণ যুদ্ধ করবে, অর্থাৎ কোনো মতেই ছেড়ে দেবে না। এবং আমি গতকাল একটা খবরে দেখলাম যে ইরান এইভাবেই ভাবছে, সম্ভবত আল জাজিরার খবরে, তো ইরান এইভাবে ভাবছে যে যদি যুদ্ধ শুরু হয় তাহলে আমেরিকা বা ইসরায়েল যে 2 দিন অন্তর অন্তর যুদ্ধ শুরু করে, এই রকমের যুদ্ধ যাতে আর শুরু করতে না পারে, এই জন্য মানে রক্তক্ষয়ী ভয়াবহ জীবন মরণ লড়াই করবে ইরান, এবং যাতে এই যুদ্ধ, তাদের যুদ্ধ করার খায়েশ, সহজ কথায় বললে তাদের যুদ্ধ করার খায়েশ বন্ধ হয়, অর্থাৎ তাদের এই যে 2 দিন অন্তর অন্তর যুদ্ধ শুরু করে, এইরকম যাতে আর করতে না পারে, সেরকম একটা ভয়ঙ্কর যুদ্ধ ইরান চালাবে। এবং এর মানে দাঁড়াচ্ছে যে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে, এবং এতে প্রাণহানির সংখ্যা প্রচুর পরিমাণে হবে। এমনকি মধ্যপ্রাচ্যের যে বিভিন্ন ঘাঁটিতে হামলার কথা বলছে, এখানে মার্কিন সেনাদের উপরে ব্যাপকভাবে হামলা চালানো হবে এবং মারা যাবে। এর আগের যুদ্ধগুলোতে আমরা দেখেছি যে ইরান কিন্তু বেসামরিক জনগণের উপর হামলা চালায়নি, এবং একদম সুনির্দিষ্ট টার্গেটে, বিশেষ করে সামরিক স্থাপনা, গোয়েন্দা স্থাপনা, তারপরে বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র, যেগুলো থেকে ইসরায়েলি বাহিনী লাভবান হয়, এইরকম হামলা চালিয়েছে। এবং ইরাক এবং কাতারের মার্কিন ঘাঁটিতে ইরান হামলা চালিয়েছে, এবং সেই হামলায় মার্কিন সেনারা মারাত্মকভাবে ক্ষয়ক্ষতির মুখে
না পড়লেও ঘাঁটির ক্ষতি হয়েছে। ইরান প্রাণহানির বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু এইবারে যে খবর পাচ্ছি তাতে ইরান যদি পাল্টা জবাব দেয় তাহলে সেটা হবে ডিভাস্টেটিং, ধ্বংসাত্মক, এবং এই ধ্বংসযজ্ঞ থেকে সামরিক বেসামরিক কোনো লোকজন মনে হয় রেহাই পাবে না, এরকমই একটা প্রস্তুতি। তার মানে যাতে ভবিষ্যতে খুব অল্প সময়ের ভিতরে আর আমেরিকা ইসরায়েল যাতে যুদ্ধের দিকে না এগিয়ে যায় সেই ব্যবস্থা করবে ইরান। অতএব ইরানের প্রস্তুতি সেইভাবে এগিয়ে চলেছে, এবং আমরা গতকাল থেকে খবর পাচ্ছি যে ইরান তার প্রস্তুতির অংশ হিসেবে আরো যেসব জায়গায় একদম শেষ পর্যায়ে চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি হিসেবে যে সমস্ত সামরিক সরঞ্জাম, সেনা এবং যে সমস্ত জিনিসপত্র মোতায়েন করা দরকার সেগুলো করছে। এই জায়গায় আমি আর একটা কথা আমি আপনাদেরকে জানাই, জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাবানি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টকে আলাদা চিঠি দিয়েছেন। একই চিঠি দুইজনকে দিয়েছেন। এই চিঠিতে আমির সাইদ ইরাবানি বলেছেন যে আমেরিকা যে যুদ্ধ করতে যাচ্ছে তার বিরুদ্ধে ইরান প্রবল প্রতিরোধ গড়ে তুলবে। ইরান কোনো যুদ্ধ শুরু করবে না, কোনো যুদ্ধের উদ্যোগও নেবে না, পদক্ষেপও নেবে না, কিন্তু যদি যুদ্ধ শুরু করে তাহলে এত ভয়াবহ জবাব হবে, সেটা হবে নজিরবিহীন, এবং মধ্যপ্রাচ্যের টোটাল আমেরিকার যত অ্যাসেট, যত ঘাঁটি, যত সেনা সদস্য আছে তাদেরকে একদম লেজিটিমেট, বৈধ টার্গেট করা হবে, অর্থাৎ বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে, লেজিটিমেট টার্গেটে পরিণত করা হবে। ইরান একটা পরিষ্কার করে বলে দিয়েছে। সেক্ষেত্রে জাতিসংঘকে ইরান জানিয়ে রাখলো আইনগতভাবে বা আন্তর্জাতিক কূটনীতিতে যাতে ইরান চাপের মুখে না পড়ে সেই ব্যবস্থা করা হলো। এখন জাতিসংঘের দায়িত্ব আছে বা নিরাপত্তা পরিষদের দায়িত্ব আছে যাতে এই ধরনের যুদ্ধ আমেরিকা শুরু করতে না পারে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গঠিতই হয়েছে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করার জন্য, এবং জাতিসংঘ সনদে পরিষ্কার করে বলা হয়েছে এক দেশ আর এক দেশের বিরুদ্ধে কোনো রকমের আগ্রাসন বা যুদ্ধ এইভাবে শুরু করতে পারবে না জাতিসংঘের অনুমোদন ছাড়া। তো সেক্ষেত্রে আমেরিকা যদি এই ধরনের যুদ্ধ করে তাহলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রতিষ্ঠার কি প্রয়োজন ছিল? জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থাকার কোনো অর্থ হয় না। সেক্ষেত্রে ইরান যে কথা বলেছে যে তারা ভিন্ন ধরনের যুদ্ধ করবে, আমেরিকা এবং ইসরায়েল যদি সেই যুদ্ধ শুরু করতে যায় তাহলে সত্যি সত্যি মধ্যপ্রাচ্য ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে, তাতে মারাত্মক রকমের প্রাণহানি, ক্ষয়ক্ষতি হবে। নিশ্চয়ই তাতে ইরানকেও একটা বড় রকমের মূল্য দিতে হবে, তবে ইরান যে পাল্টা প্রতিশোধ নেবে বা প্রতিরোধ গড়ে তুলবে তাতে আমেরিকা এবং ইসরায়েল মারাত্মক রকমের ক্ষতির মুখে পড়বে, এবং এইখান থেকেই সম্ভবত বিশ্বের চালচিত্র, জিওপলিটিক্স এবং সামরিক শক্তির ভারসাম্য, শক্তির সমীকরণ অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। এবং আপনাদেরকে আমি আরেকটা কথা শেষে বলে রাখি, ইরানের পাশে কিন্তু রাশিয়া এবং চীন ভীষণ শক্তভাবে দাঁড়িয়েছে। তারা মোটেই ইরানকে একা ফেলে যাবে না, এখন পর্যন্ত তেমনই তথ্য। আমি সবসময় বলে এসেছি যে ইরান, রাশিয়া এবং চীন মিলে যে মার্কিন বিরোধী যে বলয় গড়ে তোলার চেষ্টা করছে সেই বলয় সম্ভবত এখন অনেক বেশি শক্তিশালী হলো, প্রকাশ্য হলো। সেই প্রকাশ্য হওয়ার আর একটা উদাহরণ দিয়ে আমি আজকের আলোচনা শেষ করব। সেটি হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন কিছুদিন আগে, এই মনে হয় মাসখানেক বা তারও কম সময় আগে, দক্ষিণ আফ্রিকার উপকূলে ব্রিক্সের পক্ষ থেকে নৌ মহড়া চালানো হচ্ছে। সেই নৌ মহড়ায় অংশ নিয়েছিল দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, চীন, সংযুক্ত আরব আমিরাত এবং ইরান। আপনারা খেয়াল করুন, ব্রিক্স কিন্তু গঠন হয়েছিল প্রথমে রাশিয়া, ব্রাজিল, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা, এই পাঁচটা দেশের সমন্বয়ে, এবং কথা ছিল তারা একটা অর্থনৈতিক জোট গড়ে তুলবে। আস্তে 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 সেটা অর্থনৈতিক জোট গড়তে গড়তে এমন একটা পর্যায়ে তৈরি হয়েছে, এমন একটা পর্যায়ে গেছে যারা এই জোট এখন মার্কিন ডলারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং নতুন আলাদা রকমের মুদ্রা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে। এই চেষ্টা কিন্তু কোনো সাধারণ পর্যায়ে নেই, অনেক দূর এগিয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে যে এটা অর্থনৈতিক জোট এবং আন্তর্জাতিক সহযোগিতামূলক জোট ছিল, কিন্তু ধীরে ধীরে এটা নেটো জোটের এগেনস্টে একটা বড় রকমের জোট তৈরির মতো, সামরিক জোট তৈরির মতো অবস্থা তৈরি করেছে। এরই প্রমাণ হচ্ছে এই দক্ষিণ আফ্রিকার উপকূলে দক্ষিণ আফ্রিকা, চীন, রাশিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের সমন্বয়ে নৌ মহড়া চালানো। তার মানে এই মহড়া, এটা ব্রিক্স কিন্তু সাধারণ জোট ছিল, অর্থনৈতিক জোট ছিল, সেটা ধীরে ধীরে তার অধীনে যে নৌ মহড়া চালানো, এটা সামরিক মহড়া মূলত। এর মানে আস্তে আস্তে
এই জোট সামরিক দিকে টার্ন করছে। আমেরিকার জন্য বড় রকমের চ্যালেঞ্জ সৃষ্টি করবে এই ব্রিক্স জোট, এবং রাশিয়া, চীন, ইরান এই জোটে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার এবং তারা যথেষ্ট সক্রিয় ভূমিকা রাখছে। তো সুপ্রিয় দর্শক, আলোচনা শেষ করব। আলোচনা শেষের আগে আপনাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন, সেটি হচ্ছে জাতিসংঘে ইরান যে চিঠি দিয়েছে, এই চিঠির প্রেক্ষাপটে আপনারা কি মনে করেন জাতিসংঘের পক্ষ থেকে, বিশেষ করে নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে যুদ্ধ বন্ধের বা আমেরিকা যাতে ইরানের বিরুদ্ধে হামলা চালাতে না পারে তার কোনো পদক্ষেপ নেওয়া হবে? কি মনে হয় আপনাদের? লিখে কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন প্লিজ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।